গুড মর্নিং এভরিবডি। আজ আমরা দশম শ্রেণীর জীবন বিজ্ঞানের শেষ অধ্যায় অর্থাৎ পঞ্চম অধ্যায় পরিবেশ, এই পরিবেশের অন্তর্গত যে দূষণ বিষয়টি রয়েছে তার মধ্যে মৃত্তিকা এবং শব্দ দূষণ এই দুটি বিষয় নিয়ে আলোচনা করব। এই আলোচনায় প্রবেশ করার পূর্বে একটি কথা জানিয়ে রাখা অত্যন্ত প্রয়োজন যে আমাদের আলোচনায় যদি কেউ কোনো তথ্যের অসঙ্গতি খুঁজে পান তাহলে তার কাছে অনুরোধ তিনি যেন প্রামাণ্য যে সকল টেক্সট বুক রয়েছে সেগুলি কনসাল্ট করে এই তথ্যের অসঙ্গতিকে সংশোধন করে নেন, অথবা এক্সপার্ট কোনো টিচারের সাথে পরামর্শ করেও কিন্তু এই তথ্যের অসঙ্গতি সংশোধন করে নেওয়া যেতে পারে। আমরা এর আগের দিন দূষণ সম্পর্কে কতগুলো বিষয় আলোচনা করেছিলাম। দূষণ কাকে বলে, দূষণ কি কি ধরনের আমাদের সিলেবাসের মধ্যে রয়েছে, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা খানিকটা আলোচনা করেছিলাম। তার মধ্যে প্রধান বিষয় যেটা ছিল সেটি হচ্ছে যে আমাদের এই যে মৃত্তিকা, জল, বাতাস ইত্যাদি যে উপাদানগুলি স্বাভাবিক উপাদান, যে উপাদানগুলি স্বাভাবিক উপাদান সেগুলির কোনো অনভিপ্রেত পরিবর্তন যা আমাদের বেঁচে থাকাকে, আমাদের জীবন জীবিকা, শিল্প, কৃষ্টি, সংস্কৃতি ইত্যাদিকে অসুবিধার মধ্যে ফেলে বা ধ্বংসের পথে ঠেলে দেয়, সেই বিষয়টি কি বলবো আমরা, সেই ঘটনাটি কি বলবো আমরা দূষণ। এবং যে সমস্ত পদার্থের উপস্থিতিতে এই দূষণ সংঘটিত হয় তাদেরকে বলা হচ্ছে দূষক বা দূষণকারী পদার্থ। এদের প্রধানত আমাদের সিলেবাস অনুযায়ী 4টে প্রকারে ভাগ করা হয়েছে: বায়ু দূষণ, জল দূষণ, মৃত্তিকা দূষণ এবং শব্দ দূষণ। বায়ুর যে স্বাভাবিক উপাদান তার মধ্যে অবাঞ্ছিত উপাদানের সংমিশ্রণ যা আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক হয়েছে বা আমাদের শিল্প সংস্কৃতির পক্ষে ক্ষতিকারক হচ্ছে তাকে বলবো আমরা বায়ু দূষণ। আমরা জলের যে স্বাভাবিক উপাদান সেগুলিতে অনভিপ্রেত পরিবর্তন বা অবাঞ্ছিত বিষয়ের, অবাঞ্ছিত বস্তুর সংমিশ্রণ বা উপস্থিতি আমাদের জল দূষণকে চিহ্নিত করতে সাহায্য করেছে। আজকে যেটি করবো সেটি হচ্ছে মৃত্তিকা দূষণ এবং শব্দ দূষণ। উভয়ের ক্ষেত্রেই একই কথা প্রযোজ্য, অনভিপ্রেত পরিবর্তন। এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা আমরা করতে চাই না, যে পরিবর্তন আমরা ঘটাতে চাই না, কিন্তু ঘটনাচক্রে আমরা সেটি ঘটিয়ে ফেলি। আমাদের যে শিল্প সংক্রান্ত যে উত্তরণ, যে উন্নয়ন আমাদের ঘটে চলেছে সারা পৃথিবী জুড়ে, সেই শিল্পের উন্নয়ন ঘটাতে গিয়ে আমরা বহু পরিবর্তন প্রকৃতির করে ফেলেছি। সেই পরিবর্তনগুলিরই ফল হচ্ছে আজকে আমরা, অর্থাৎ শেষ পর্যন্ত সেই মনুষ্য প্রজাতি তার ফল আমরা ভোগ করে চলেছি। তো মৃত্তিকা দূষণের যে বিষয়টি তার সাথে আবার জল দূষণ অত্যন্ত অঙ্গাঙ্গিভাবে সম্পর্কিত রয়েছে। মৃত্তিকার মধ্যে যে উপাদানগুলি, যে পদার্থগুলি নিয়মিতভাবে মিশ্রিত হয়ে চলেছে সেগুলির মধ্যে কতগুলো বিষয়ের কথা বলবো, যেমন হচ্ছে পৌর আবর্জনা, হাসপাতালের আবর্জনা, কৃষিক্ষেত্রের আবর্জনা, কৃষিক্ষেত্রের বিভিন্ন রাসায়নিক পদার্থ, কৃষিক্ষেত্রে ব্যবহৃত বিভিন্ন রাসায়নিক পদার্থ, যেমন রাসায়নিক সার বা আগাছানাশক, কীটনাশক ইত্যাদি যেগুলি রয়েছে। আর কি রয়েছে, একটি অন্যতম উপাদান হচ্ছে প্লাস্টিক। এটি একটি অন্যতম উপাদান যা আমাদের পরিবেশকে ভয়ঙ্কর ভাবে দূষিত করে চলেছে। এরকম বেশ কিছু। তারপর হচ্ছে ঘর গৃহস্থালির আবর্জনা,
এই সমস্ত আবর্জনাগুলি প্রধানত মৃত্তিকা দূষণ ঘটিয়ে চলেছে। পৌর আবর্জনা, বিভিন্ন পৌরসভাতে আমরা দেখেছি যে ময়লা ফেলার গাড়িগুলো নির্দিষ্ট জায়গা থেকে ময়লাগুলিকে তুলে নিয়ে গিয়ে শহরের শেষে বা প্রান্ত দেশে কোন একটি জায়গাতে নিয়মিতভাবে সেখানে ফেলে জমা করে। সেই জায়গাটি কিন্তু ভয়ঙ্কর রকমের দূষিত হয়ে পড়ে। এখানে আবার দেখতে পাচ্ছি হাসপাতালের আবর্জনা। হাসপাতালে যে বিভিন্ন ধরনের ওষুধপত্র ইত্যাদি ব্যবহার করা হচ্ছে, সেই সমস্ত আবর্জনাগুলি কিন্তু অন্য ধরনের কতগুলো সমস্যার সৃষ্টি করে চলে। যেমন ওই স্যালাইনের বোতল, ইনজেকশনের সিরিঞ্জ, এখন সব ডিসপোজেবল ইনজেকশন সিরিঞ্জগুলিকে ব্যবহার করা হয়ে থাকে। ওষুধের ফয়েল, এগুলো প্রায় সবই হচ্ছে প্লাস্টিক জাতীয়। এছাড়া রোগীর যে সমস্ত রোগ সংক্রান্ত তুলো, ব্যান্ডেজ, প্লাস্টার বা হাত পা ভাঙলে পরে যে প্লাস্টার করা হয়, তার যে কেটে ফেলার পরে সেই আবর্জনা, এগুলো সবই হচ্ছে হাসপাতালের আবর্জনা। যার আবার দুটো দিক রয়েছে, এক হচ্ছে পরিবেশকে দূষিত করে দিচ্ছে, আর দ্বিতীয়ত হচ্ছে রোগ জীবাণু ছড়িয়ে পড়ার একটা বিষয় কিন্তু সেখান থেকে যাচ্ছে। আর কি হচ্ছে কৃষি ক্ষেত্রের বিভিন্ন রাসায়নিক পদার্থ, যেমন বিভিন্ন ধরনের রাসায়নিক সার কৃষি ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। নাইট্রোজেন ঘটিত, ফসফেট ঘটিত এই যে সমস্ত সারগুলি রয়েছে, সেই রাসায়নিক সার মাটিতে মিশে গিয়ে মাটির চরিত্রকে অনেক সময়তেই বদলে ফেলছে। কিছু কিছু রাসায়নিক সার দেখা যাচ্ছে যে মাটিকে আম্লিক করে তুলছে, আবার কিছু কিছু রাসায়নিক সার দেখা যাচ্ছে মাটিকে ক্ষারীয় প্রকৃতির করে তুলছে। যেমন অত্যধিক অ্যামোনিয়াম সালফেট সার ব্যবহার করলে মাটির চরিত্র বদলে গিয়ে সেটি হয়ে যাচ্ছে আম্লিক প্রকৃতির। আবার সোডিয়াম ও পটাশিয়ামের নাইট্রেট যদি আমরা ব্যবহার করে থাকি রাসায়নিক সার হিসেবে, তাহলে দেখা যাচ্ছে যে মাটির চরিত্র পাল্টে গিয়ে সেটি ক্ষারীয় প্রকৃতির হয়ে পড়ছে। এবং দীর্ঘদিন এই ধরনের সারগুলি ব্যবহার করার ফলে দেখা যাচ্ছে মাটির যে স্বাভাবিকতা, স্বাভাবিক যে চরিত্র, তার যে টেক্সচার, সেই সমস্ত বিষয়গুলি কিন্তু পাল্টে যাচ্ছে। এছাড়া ব্যবহার করা হয়ে থাকে বিভিন্ন ধরনের ইনসেকটিসাইড, পেস্টিসাইড, হার্বিসাইড। অর্থাৎ হার্বিসাইড হচ্ছে আগাছানাশক, ইনসেকটিসাইড, পেস্টিসাইড হচ্ছে ওই যে বিভিন্ন ধরনের পোকা বা ক্ষতিকারক জীবাণু ধ্বংসকারী যে সমস্ত রাসায়নিক পদার্থ, বিষ হিসেবে যেগুলোকে ব্যবহার করা হয়ে থাকে। ডিডিটি, বিএইচসি, এই সমস্ত বিষয়গুলিকে সেখানে স্প্রে করা হয়। এবং অধিকাংশ সময়তেই যেটা হয়, সেগুলি সেই ফসলের মধ্যে থেকে যায় অনেক সময়তে, এবং তার জৈব বিবর্ধনের মাধ্যমে শেষ পর্যন্ত আমাদের শরীরেই এসে পৌঁছায়, এবং তার ফলে দেখা যাচ্ছে যে আমরাই শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হচ্ছি। এছাড়াও অনেক সময় দেখা যায় যে বিষ স্প্রে করার পরে পরেই বৃষ্টি হলো, এবং বৃষ্টির মাধ্যমে সেই বিষাক্ত পদার্থগুলি ধুয়ে গিয়ে নিকটবর্তী জলাশয়ে পৌঁছলো। সেখান থেকে ফাইটোপ্ল্যাঙ্কটন, জুপ্ল্যাঙ্কটন এবং তারপর মাছ, মৎস্যভোগ পক্ষী ইত্যাদি শরীরে বা আমাদের শরীরে ছড়িয়ে পড়তে পারে। আর কি রয়েছে? প্লাস্টিক। এটি একটি ভয়ঙ্করতম একটি দূষক পদার্থ হিসেবে বর্তমানে বিবেচনা করা হচ্ছে, এবং এটি নিয়ে সারা পৃথিবীর মানুষের ভয়ঙ্কর একটা চিন্তা সৃষ্টি হয়েছে। প্লাস্টিক, পিভিসি, পলিভিনাইল ক্লোরাইড ইত্যাদি যে সমস্ত পদার্থগুলি রয়েছে, এদেরকে বলা হচ্ছে অভঙ্গুর দূষক পদার্থ। এখানে একটা কথা বলে নেওয়া দরকার যে বায়োডিগ্রেডেবল এন্ড নন বায়োডিগ্রেডেবল, এই দুই প্রকারে দূষক পদার্থগুলোকে ভাগ করা হচ্ছে। এক হচ্ছে জীব বিশ্লেষ্য, অর্থাৎ কোন জীব, জীবাণু, প্রধানত ব্যাকটেরিয়া, ছত্রাক ইত্যাদি, তারা যে সমস্ত পদার্থগুলিকে বিশ্লিষ্ট করে প্রকৃতিতে তাদেরকে ফিরিয়ে দেওয়ার যে মৌলিক উপাদানগুলি, সেগুলিকে পরিবেশে প্রকৃতিতে ফিরিয়ে দেওয়ার মতো ক্ষমতা রাখে, তাদেরকে বলা হচ্ছে জীব বিশ্লেষ্য। যেমন আমাদের
ঘর গৃহস্থালিতে যে তরি তরকারির খোসা, ফলের খোসা, খাবারের উচ্ছিষ্ট, এই সমস্ত যে পদার্থগুলি রয়েছে সেগুলি সব পরিবেশে গিয়ে কি হচ্ছে না বিভিন্ন জীবাণুর দ্বারা সেগুলি বিশ্লিষ্ট হয়ে যাচ্ছে এবং প্রকৃতিতে সেটি ফিরে যাচ্ছে। আমাদের যে আনাজ, সবজি ইত্যাদির যে অংশগুলো আমরা ব্যবহার করি না সেগুলোকেও আমরা দেখতে পারি যে এই পদ্ধতিতে সেগুলোকে বিশ্লিষ্ট করে সেগুলি থেকে আবার কম্পোস্ট সার ইত্যাদি ইত্যাদি অনেক কিছু তৈরি করা সম্ভব হয়। কিন্তু কিছু পদার্থ আছে যেগুলিকে বলা হচ্ছে জীব অবিশ্লেষ্য। এগুলি হচ্ছে আরো মারাত্মক কতগুলো পদার্থ যাদেরকে পরিবেশে কোনোভাবেই বিশ্লিষ্ট করে যে অরিজিনাল উপাদান সেই উপাদানগুলিকে পরিবেশে ফিরিয়ে দেওয়া যায় না। তার একটা অন্যতম জিনিস হচ্ছে প্লাস্টিক। এই প্লাস্টিক হাজার বছর পর্যন্ত মাটির তলায় অবিকৃত অবস্থায় থেকে যেতে পারে এবং এই প্লাস্টিক মাটির সাথে মিশে থাকলে কি হবে, মাটির মধ্যে যে জল চুইয়ে ভেতরে পৌঁছে যাওয়ার যে ব্যবস্থা সেটি বাধাপ্রাপ্ত হয়ে থাকে। এই প্লাস্টিক অনেক সময়তে দেখা যায় যে ওই গরু, ছাগল ইত্যাদি যারা রয়েছে তারা অনেক সময় সেগুলিকে ওই ঘাসের সাথে বা খাবারের সাথে খেয়ে ফেলে, ফলে তারা মারাত্মক বিপদে পড়ে যাচ্ছে। এই প্লাস্টিক যখন জলাশয়ে গিয়ে পৌঁছচ্ছে তখন জলজ প্রাণীদের স্বাভাবিক বিচরণের ক্ষেত্রে সেটি বাধার সৃষ্টি করছে। আমরা জানি যে সিঙ্গেল ইউজ প্লাস্টিক যেগুলি রয়েছে সেগুলি হচ্ছে আরো মারাত্মক ধরনের ক্ষতিকারক পদার্থ, যেগুলি যেমন হচ্ছে ওই বোতলের স্ট্র, পাইপ যেগুলো রয়েছে প্লাস্টিকের, সেগুলো আমরা একবার ব্যবহার করি ফেলে দিচ্ছি এবং প্রতিদিন সারা পৃথিবীতে টন টন এই ধরনের প্লাস্টিকের নল সেগুলি ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া ঘর গৃহস্থালির আবর্জনা ইত্যাদি প্রভৃতি এই সমস্ত বিষয়গুলি রয়েছে। এখন এই জীব বিশ্লেষ্য আর জীব অবিশ্লেষ্যর মধ্যে এই জীব অবিশ্লেষ্য যেগুলি সেগুলি হচ্ছে আরো মারাত্মক ধরনের এক একটি পদার্থ। তার মধ্যে রয়েছে কৃষি ক্ষেত্রে ব্যবহৃত বিশেষ বিভিন্ন ধরনের যে রাসায়নিক পদার্থগুলি রয়েছে সেগুলি। এদের মধ্যে ডিডিটির কথাই যদি আমরা ধরি, সেই ডিডিটি আমাদের দেশে কিন্তু এখনো ব্যবহার নিষিদ্ধ হয়নি। এখানে দুটি শব্দ ব্যবহার করব, একটি হচ্ছে জীব পুঞ্জীভবন বা বায়ো অ্যাকুমুলেশন, আরেকটি হচ্ছে জীব বিবর্ধন বা বায়োম্যাগনিফিকেশন। জীব পুঞ্জীভবন কি জিনিস না, এই যে সমস্ত রাসায়নিক পদার্থগুলি আমরা দেখতে পাচ্ছি পরিবেশে বিভিন্ন কাজে ব্যবহৃত হচ্ছে, সেগুলি আবার দেখা যাচ্ছে কোন জীবের শরীরে প্রবেশ করলে সেটি কিন্তু বিশ্লিষ্ট হচ্ছে না, সেটি তার মধ্যে সঞ্চিত অবস্থাতেই থেকে যায়। এই সঞ্চয়ের যে ব্যাপারটা সেটা নিয়মিতভাবে যদি হতে থাকে, নির্দিষ্ট মাত্রা অতিক্রম করার পর সেই জীবের শরীরে তার যে ক্ষতিকারক প্রভাব সেগুলি ফুটে উঠতে দেখা যায়, সেগুলি প্রকাশ পেতে দেখা যায়। এটা হচ্ছে জীব পুঞ্জীভবন। আর কি হয় না, এই বিষাক্ত রাসায়নিক পদার্থগুলি জীব অবিশ্লেষ্য প্রধানত সেগুলি যদি খাদ্য শৃঙ্খলের মধ্যে প্রবেশ করে তাহলে প্রতিটি পুষ্টি স্তরে যখন সেগুলি প্রবাহিত হতে থাকে, প্রতিটি পুষ্টি স্তরের তাদের বিবর্ধন ঘটে, তাদের পরিমাণগত বৃদ্ধি ঘটতে থাকে। যেমন ডিডিটির ক্ষেত্রে বলা যেতে পারে, সেটি যখন জলাশয়ে গিয়ে সঞ্চিত হচ্ছে, সেই জলাশয়ে আমরা দেখতে পাচ্ছি তার পরিমাণ হচ্ছে 0.02 ppm অর্থাৎ পার্টস পার মিলিয়ন, অত্যন্ত স্বল্প। সেই জলাশয়ের জল থেকে যখন সেটি যাচ্ছে ফাইটোপ্ল্যাঙ্কটন বা উদ্ভিদ কণার শরীরে, তখন দেখা যাচ্ছে উদ্ভিদ কণা বা বলা যেতে পারে ফাইটোপ্ল্যাঙ্কটন। আমরা ফাইটোপ্ল্যাঙ্কটন টার্মটা কি ব্যবহার করছি, তখন সেটির পরিমাণ অপেক্ষাকৃত অনেকখানি বৃদ্ধি পেয়ে প্রায় 5 ppm এ পরিণত হচ্ছে। তারপর সেগুলি যখন দেখা যাচ্ছে বিভিন্ন মাছ
তাদের শরীরে গিয়ে যখন পৌঁছচ্ছে, অর্থাৎ মাছের একটা অন্যতম প্রধান খাদ্য হচ্ছে ফাইটোপ্ল্যাঙ্কটন, এবং সেখান থেকে তার মাছের শরীরে যখন যাচ্ছে এগুলি, তখন এটি 240 থেকে 300 ppm পর্যন্ত এর পরিমাণগত বৃদ্ধি ঘটছে। এই মাছ যখন আবার মাছরাঙা প্রভৃতি মৎস্যভুক যে সমস্ত মাছগুলি রয়েছে, মৎস্যভুক যে সমস্ত পাখিগুলি রয়েছে, মৎস্যভুক পাখি যেমন হচ্ছে মাছরাঙা, যেমন হচ্ছে বেনেবৌ ইত্যাদি যে সমস্ত পাখিগুলি রয়েছে, তাদের শরীরে গিয়ে যখন পৌঁছচ্ছে তখন দেখা যাচ্ছে এর পরিমাণ বৃদ্ধি পেয়ে প্রায় 1600 ppm এ পৌঁছচ্ছে। অর্থাৎ জলাশয়ে যে পরিমাণ রয়েছে প্রতিটি পুষ্টি স্তরে তার পরিমাণগত বৃদ্ধি পাচ্ছে। এটা কি বলা হচ্ছে? জীব বিবর্ধন বা বায়ো ম্যাগনিফিকেশন। এই পদার্থের পরিমাণগত বৃদ্ধি পেয়ে শেষ পর্যন্ত পাখির দেহে যখন ডিডিটি পৌঁছলো, তখন দেখা যাচ্ছে তার শরীরে বিভিন্ন ধরনের ক্ষতিকারক প্রভাব পরিলক্ষিত হচ্ছে। যেমন হচ্ছে তাদের যে ডিমের খোলক সেটি অত্যন্ত পাতলা হয়ে পড়ছে, ফলে মাছ যখন সেই ডিমে, পাখি যখন সেই ডিমে তালিতে যাচ্ছে তখন দেখা যাচ্ছে ডিমটি ফেটে যাচ্ছে নির্দিষ্ট সময়ের পূর্বেই, এবং ডিমগুলি নষ্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ বংশ বিস্তার ভীষণভাবে ব্যাহত হচ্ছে। এই ব্যাপারটি কিন্তু এক্ষেত্রে দেখতে পাওয়া যায়। তো এটা গেল বায়োম্যাগনিফিকেশনের একটি বিষয়, যা আমি একটু আগেই বলেছি মৃত্তিকা দূষণ এবং জল দূষণ পরস্পর অত্যন্ত সম্পর্কিত, এবং এই মাধ্যমে এই ব্যাপারটি ঘটতে থাকে। যখন আমরা কৃষি ক্ষেত্রে সবজি খেতে এই সমস্ত রাসায়নিক পদার্থগুলো বিষাক্ত রাসায়নিক পদার্থ হিসাবে ব্যবহার করে থাকি, যেমন হচ্ছে বিএচসি, ডিডিটি, ম্যালাথিয়ন, অল্ড্রিন, ডাইঅল্ড্রিন ইত্যাদি যে সমস্ত বিষগুলিকে ব্যবহার করে থাকি, সেগুলি যদি ওই সবজি বা ফলের শরীরে থেকে যায়, তাহলে সেটি যখন আমাদের শরীরে এসে পৌঁছচ্ছে তখন তার জীব বিবর্ধনের মাধ্যমে পরিমাণগত অনেকখানি বৃদ্ধি পায়, এবং আমরা তার ক্ষতিকারক প্রভাব দ্বারা আক্রান্ত হয়ে থাকি। আমাদের শরীরে একটি ফ্যাট জাতীয় পদার্থ এগুলি সঞ্চিত হতে থাকে। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। এছাড়া যেটা রয়েছে সেটি হচ্ছে বিভিন্ন ধরনের জীবাণু এই মৃত্তিকার মধ্যে উপস্থিত থাকলে সেটি কি করে না আমাদের শরীরে বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করতে পারে। প্রধানত কৃমি জাতীয় যে সমস্ত প্রাণীগুলি রয়েছে, অ্যাসকারিস বা টেনিয়াসোডিয়াম ইত্যাদি, তাদের যে ডিমগুলো রয়েছে সেগুলো মাটিতে থাকা অবস্থাতে সেটি আমাদের শরীরে যদি কোনোভাবে এসে প্রবেশ করে, অর্থাৎ মাটির কাজ করা বা মাটির সংস্পর্শে স্বাভাবিক অবস্থাতে থেকে সেই হাত ভালো করে না ধুয়ে খাদ্য গ্রহণের সময়তে অনেক সময় দেখা যায় সেগুলি আমাদের শরীরে প্রবেশ করছে। অনেক সময় দেখা যায় যে কৃষি ক্ষেত্রে মানুষের মলকে সার হিসেবে ব্যবহার করা হয়ে থাকে, এবং সেখানে এই সমস্ত পদার্থে এই সমস্ত প্রাণীর ডিমগুলি প্রবেশ করে যায় কোথায় না শাক পাতা ইত্যাদি বিভিন্ন ধরনের যে সবজিগুলো রয়েছে তাদের দেহে, এবং সেগুলিকে যদি উপযুক্ত পরিমাণে সেদ্ধ না করে, নির্দিষ্ট টেম্পারেচারে সেদ্ধ না করে গ্রহণ করলে অনেক সময় সেই ডিমগুলি আমাদের শরীরে প্রবেশ করে। প্রধানত স্যালাড প্রভৃতি যে সমস্ত কাঁচা শাকসবজি ইত্যাদি যেগুলো গ্রহণ করা হয়ে থাকে তার মাধ্যমে, যেমন গাজর, শসা, লেটুস ইত্যাদির মাধ্যমে সেগুলি আমাদের শরীরে প্রবেশ করতে পারে। এছাড়া পোলিও ভাইরাস যেটা রয়েছে সেটি ওই মাটি চুইয়ে পানীয় জলের মধ্যে যখন মিশে যাচ্ছে, সেই পানীয় জল গ্রহণ করার ফলে দেখা যাচ্ছে যে আমাদের শিশুরা অনেক সময় পোলিওর দ্বারা আক্রান্ত হতে পারে। অর্থাৎ এইভাবেও দেখা যাচ্ছে যে মৃত্তিকা দূষণের ফল আমাদের ভোগ করতে হচ্ছে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এছাড়া আরেকটি
যে গুরুত্বপূর্ণ দূষণের বিষয় রয়েছে, সেটি কি না সেটি হচ্ছে শব্দ দূষণ। এই শব্দ দূষণ ব্যাপারটা কি না, শব্দ প্রতিনিয়ত চারদিকে আমাদের হয়ে চলেছে। দুটি বস্তুর ঘর্ষণে হোক, ঠোকাঠুকিতে হোক বা মেশিন পত্র ইত্যাদি দ্বারা বিভিন্ন ধরনের শব্দ সৃষ্টি হচ্ছে। এই বিভিন্ন ধরনের যে শব্দ সৃষ্টি হচ্ছে সেগুলো একটি নির্দিষ্ট শব্দ তরঙ্গের মাধ্যমে পরিবেশে বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ছে। বায়ুবিহীন জায়গাতে শব্দ সৃষ্টি হলেও তা ছড়িয়ে পড়ার কোনো উপায় থাকে না। সে নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের দ্বারা এই শব্দগুলি চারদিকে ছড়িয়ে পড়ছে। যেমন একটা পুকুরের মধ্যে একটা ঢিল, ইট ইত্যাদি ফেললে পর চারদিকে সেটা একটা তরঙ্গের আকারে ছড়িয়ে পড়ে সমস্ত দিকে, সেরকমই বাতাসের সমুদ্রে আমরা বসবাস করছি। এখানে কোনো দুটো বস্তুর ঘর্ষণের ফলে দেখা যাচ্ছে যে শব্দের সৃষ্টি হচ্ছে, অর্থাৎ এই দুটি বস্তুর সংঘর্ষের ফলে এখানে একটা শব্দের সৃষ্টি হচ্ছে, যা নির্দিষ্ট তরঙ্গের মাধ্যমে বহু দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে। এই শব্দ তরঙ্গ মাপার যে একক সেটা হচ্ছে ডেসিবেল হিসেবে সেটাকে চিহ্নিত করা হয়েছে। এই নির্দিষ্ট ডেসিবেল পর্যন্ত শব্দ আমাদের সহনশীলতার মধ্যে থাকে, কিন্তু তার চাইতে বেশি হয়ে গেলে পর আমাদের পক্ষে সেটি অস্বস্তিকর হয়ে পড়ে। সাধারণভাবে দেখা যাচ্ছে যে 100 ডেসিবেল শব্দের 100 ডেসিবেলের বেশি যে তরঙ্গ দৈর্ঘ্যের শব্দ বা ফ্রিকোয়েন্সি বা এর চাইতে বেশি মাত্রা, এই মাত্রার শব্দে দীর্ঘ সময়ে যদি কোনো মানুষ বসবাস করে তাহলে তার স্থায়ী বধিরতা হতে পারে। স্থায়ী বধিরতা, দীর্ঘদিন যাবত এরকম একটা শব্দের মধ্যে, এরকম একটা পরিবেশে বসবাস করলে এই ধরনের ঘটনা ঘটতে পারে। তো এই তীব্র শব্দ আমরা কোন কোন ক্ষেত্রে পেতে পারি? কলকারখানায় অনেক সময় তীব্র শব্দ সৃষ্টি হয়, বিভিন্ন ধরনের কলকারখানা, যেমন পাথর ভাঙা মেশিন যেখানে চলে, সেই ক্র্যাশার মেশিনের ওই জায়গাতে প্রচুর পরিমাণে শব্দ সৃষ্টি হয়। একই সাথে সেখানে ধুলো প্রচুর পরিমাণে সৃষ্টি হয়, সেটা অন্য দূষণের বিষয়, কিন্তু শব্দটা সেখানে নির্দিষ্ট মাত্রায় অতিক্রম করে সেটি চলতে থাকে এবং তা আমাদের ক্ষেত্রে অত্যন্ত ক্ষতিকারক হয়ে থাকে। প্রিন্টিং মেশিন যেখানে চলে, ঘটঘট ঘটঘট করে সেখানে প্রচুর শব্দ হতে পারে। জেট প্লেন অর্থাৎ এয়ারপোর্টের কাছাকাছি অঞ্চলে সেখানে তীব্র শব্দ সৃষ্টি হয়। সাইরেন যেখানে নিয়মিত বাজে সেখানেও দেখা যাচ্ছে তীব্র শব্দের সৃষ্টি হয়। এছাড়া রেল স্টেশনের পাশে সৃষ্টি হয়। বড় রাস্তার ধারে যে সমস্ত বাড়িগুলো, তারা অত্যন্ত অসুবিধার মধ্যে থাকে, কারণ দিনরাত প্রায় সবসময় প্রচুর গাড়ি সেখান থেকে পাস করে, অর্থাৎ মোটর গাড়ি যেগুলি রয়েছে তাদের আওয়াজ এবং একই সাথে ইলেকট্রিক হর্ন সেটি অত্যন্ত তীব্র এবং সেই নির্দিষ্ট তার কোনো নির্দিষ্ট সময় থাকে না, এটি যে কোনো সময় তীব্র আওয়াজের দ্বারা এই সমস্ত গাড়িগুলো সেটিকে অতিক্রম করে চলে। কিন্তু তার পার্শ্ববর্তী এলাকার যে সমস্ত মানুষরা রয়েছে তারা নিয়মিতভাবে ওই শব্দটা শুনতে থাকে এবং ধীরে ধীরে তারা স্থায়ী বধিরতার দিকে এগিয়ে চলতে পারে। লাউড স্পিকারের শব্দ, তীব্র শব্দ সেগুলি অনেক সময় হয় এবং এখন যেটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে কি না ডিজে বক্স। এগুলির সাথে আমাদের গ্রাম বাংলার আমাদের একটা সম্যক পরিচয় আছে। বিভিন্ন অনুষ্ঠান বা ইত্যাদি সময়তে এই ধরনের ডিজে বক্সের তীব্র আওয়াজ করে বেশ কিছু মানুষজন কিন্তু ঘোরাফেরা করতে থাকেন। এই 100 ডেসিবেল শব্দ এটা নির্দিষ্ট মাত্রা অতিক্রমকারী শব্দ, দীর্ঘ সময় থাকলে বধিরতার সৃষ্টি হতে পারে। আর যদি 160 ডেসিবেল শব্দ সৃষ্টি হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তীব্র আওয়াজে কর্ণপটহ সেটি বিদীর্ণ হতে পারে, অর্থাৎ কানের পর্দা ফেটে যায় এবং স্থায়ী বধিরতার সৃষ্টি হতে পারে। এটা ভয়ঙ্কর রকমের একটা অসুবিধার সৃষ্টি করে। এটি কখনো হতে পারে না ওই বাজি ফাটানোর সময়তে, শব্দ বাজি
ফাটার সময়তে দেখা যাচ্ছে যে এই মাত্রা তারা অতিক্রম করে যায় এবং বিশেষত বড় বৃদ্ধ মানুষ এবং শিশুদের ক্ষেত্রে এটি অত্যন্ত পীড়াদায়ক হয়ে পড়ে। তো এই জায়গাগুলো থেকে আমাদের বিরত থাকা উচিত। এই যে ব্যাপারগুলো রয়েছে এগুলো থেকে আমরা কি করতে পারি না, আমরা আর কি কি অসুবিধা হতে পারে না, দীর্ঘ সময় যাবত এই ধরনের যে তীব্র শব্দের এলাকাতে বসবাস করলে আমাদের অন্যান্য কতগুলো ক্ষতি হয়। যেমন হচ্ছে আমাদের হার্টবিট বেড়ে যায়, রক্ত সংবহন ক্ষতিগ্রস্ত হতে পারে, আমাদের ব্লাড প্রেশার বেড়ে যায়, এটাও হতে পারে। তীব্র শব্দের মধ্যে দীর্ঘ সময় অবস্থান করলে মাথা ব্যথা করবে, চোখের সমস্যাও দেখা দিতে পারে, নার্ভের সমস্যা এই সমস্ত ক্ষেত্রে দেখা দিতে পারে। আর কি হতে পারে না, দীর্ঘ সময় যাবত এই ধরনের শব্দের মধ্যে থাকলে আমাদের শ্বাসকষ্ট বা কার্ডিওভাস্কুলার ডিজিজ বা আমাদের রক্ত সংবহন তন্ত্র এবং শ্বসন তন্ত্রের ক্ষেত্রেও সেটি ক্ষতিকারক প্রভাব ফেলতে পারে। আর কি হতে পারে না, আমাদের স্নায়ুতন্ত্র যে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাছাড়াও আরো যেটা হয়, অন্যান্য পশু পাখি ইত্যাদিদের ক্ষেত্রেও এর একটি কুপ্রভাব লক্ষ্য করা যায়। সাধারণভাবে তীব্র শব্দযুক্ত এলাকা থেকে পাখি বা অন্যান্য প্রাণীরা দূরবর্তী স্থানে চলে যায় এবং সেক্ষেত্রে তাদের যে বংশ বিস্তার সেটিও ভীষণভাবে বাধাপ্রাপ্ত হয়। বিশেষ করে পাখিদের ক্ষেত্রে এই বিষয়টিকে দেখতে পাওয়া যায়। এছাড়া কুকুর, বিড়াল ইত্যাদির ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে তারা অত্যন্ত অসুবিধার মধ্যে পড়ে। বিভিন্ন প্রাণী যে সুপারসনিক বা সাবসনিক শব্দের মাধ্যমে যে সমস্ত প্রাণীরা নিজেদের মধ্যে সংযোগ বজায় রাখে, তীব্র শব্দযুক্ত এলাকাতে সেই সংযোগ বিচ্ছিন্ন হয় এবং তার মাধ্যমে তাদের প্রজননও অনেক সময়তে হ্রাসপ্রাপ্ত হয়। ফলে সেটি একটি ইকোসিস্টেমের বা বাস্তুতন্ত্রের মধ্যে সেটি একটি বিরূপ প্রভাবের সৃষ্টি করতে পারে। তো এটা গেল এটাকে বলা হচ্ছে কি না শব্দ দূষণ। এই শব্দ দূষণ থেকে বা মৃত্তিকা দূষণ থেকে এবং বায়ু দূষণ, জল দূষণ ইত্যাদি থেকে আমাদের রেহাই পেতে গেলে নির্দিষ্ট পন্থা আমাদের অবলম্বন করতে হবে, তবেই আমরা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারবো।